আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। যাদের শ্রমিক ঘামে গড়ে উঠেছে আধুনিক সভ্যতা, সবসময় তারাই থেকে যান অবহেলিত। অনেকটা প্রদীপের নিচে যেন কাটে না অন্ধকার। মেহনতি মানুষের মুক্তি আন্দোলনের ঐতিহাসিক দিন মহান মে দিবস আজ। 139তম দিবস পার করার পর আজও ন্যায্য মূল্য পায় না শ্রমিকরা। মে দিবসে নানা প্রতিশ্রুতি মিললেও ভাগ্যের আর পরিবর্তন হয় না তাদের, উল্টো শিকার হন লাঞ্ছনার। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। আব্দুলের শরীরের চামড়ার ভাঁজ বলে দেয় বয়স পেরিয়েছে 70। কাওরান বাজারে মিন্তির কাজ করেন 4 দশক ধরে। বয়সের ভারে যখন নিজের শরীর নিয়ে চলতে কষ্ট হয়, তখনও বেশি ওজনের বোঝা নিয়ে ছোটেন শহরে মানুষের বাসায়। বিভিন্ন জনের বাসায় প্রতিদিন মাছ, মাংস আর সবজি পরম যত্নে পৌঁছে দিলেও ঠিকঠাক নিজের পরিবারের মুখে তুলে দিতে পারেন না খাবার। বয়সের ভারে শরীরে বেঁধেছে শ্বাসকষ্ট, কিন্তু নিয়তিত আর অসুখ মানে না। তাই কখনো বিশ্রাম নিয়ে আবার ছুটতে হয় কাজের পিছে। জানে না মে দিবস কি আর কত ঘন্টা কাজের নিয়ম। বসে তাহলে চলবো না, তো কাজ করানো লাগবো। আল্লাহ যান বাজালে কাজ করে খাওয়ানো লাগবো। 12-14 ঘন্টা। 60 বছর হলে এই বয়স বাজার কাট দেয়। আমার 60-এ উঠে 70 গেছে গা। চেয়ারম্যান মেম্বারে গায়ার দেয় না, টাকা লাগবো 5,000। তার মতো এমন সব মিন্তিদের একই অবস্থা। শ্রমিক দিবসে কি হয় তাদের সব অজানা। কেবল এটুকুই জানে, কাজে না আসলে পেটে পড়বে না ভাতের দানা। কষ্ট তো কষ্ট হিসেবে টাকা আসে না, কাজ না করি টাকা তো পকেটে আসবে না, এটা শ্রমিকের লস। এটা তো মনে করেন খ্যাপের উপরে বেচে, যদি খ্যাপ পাই টাকা, নইলে নাই। শুধু এই পেশার মানুষ নয়, দিন রাত নির্মাণের কাজে জড়িত এসব মানুষও জানে না শ্রমিকদের অধিকার কি। কেবল তারা জানে কাজ করলেই মিলবে টাকা। শ্রমিক দিবস সম্বন্ধে জানি না, আপনাদের কাছ থেকে শুনলাম। সরকারে বন্ধ করে তো আমরা বন্ধ, আর সরকার যদি বন্ধ না করে তো আমরা বন্ধ হইতো না, কাজ করবো। বাজার মূল্য হিসাবে আমাদের কাজের রেটটা খুবই কম হিসাবে বন্ধ দিতে হয়, কিন্তু তারপর বন্ধ দিলে তো আমাদের সংসার চলবো না। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ গুলি চালালে অনেক শ্রমিক নিহত ও আহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজ বিশ্বে দৈনিক কাজের সময় 8 ঘন্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়। তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে বিশ্বজুড়ে পালন করা হয় মে দিবস। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। মে দিবস উপলক্ষে রাজধানী পল্টনে কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। সেখানে আছেন সহকর্মী জিএম মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহমুদ, শ্রমিক সংগঠনগুলো কি কর্মসূচি করেছে, আর এ দিবসে তাদের দাবিগুলো কি কি, বিস্তারিত জানাবেন। ফাহমিদা, আমি এই পল্টন এলাকা থেকে যুক্ত হয়েছে। আসলে এখানে সকাল থেকেই শ্রমিকরা কিন্তু তাদের বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হচ্ছেন। আসলে এই 1 মে কিন্তু শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের যে দিবস, সেই দিবস হিসেবে পালিত হয়ে থাকে। শ্রমিকরা কিন্তু সকাল থেকেই এই পল্টন এলাকায় জড়ো হচ্ছেন এবং তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরছেন। বিশেষ করে তাদের যে শ্রমিক অধিকার, এটি যেন ঠিকমতো পালিত হয় এবং শ্রমিক কল্যাণ যেন আসলে নিশ্চিত হয়, সেই দাবি নিয়ে তারা এসেছেন। একই সাথে তারা কিন্তু এই শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ যাতে বাস্তবায়িত হয় সেই কথাই কিন্তু তারা বলছেন। বিভিন্ন জায়গা থেকে কিন্তু শ্রমিকরা জড়ো হচ্ছেন, তাদের মাথায় কিন্তু এরা কিন্তু ব্যান্ড বেঁধে, কেউ কেউ ক্যাপ পরে, আবার অনেকে কিন্তু ব্যানার ফেস্টুন এবং পতাকা নিয়েও এসেছেন। আসলে এই 1 মে দিবসটি শ্রমিকদের যে ন্যায্য দাবি এবং অধিকার, সেই বিষয়টি আসলে ফুটে ওঠে এবং আজও কিন্তু আমরা তার ব্যতিক্রম দেখছি না। বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা পল্টন এলাকায় জড়ো হচ্ছে। আমরা সকাল থেকে আসলে এই অবস্থান করছি পল্টন এলাকায়। আমরা কিন্তু ঘুরছি বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা দেখেছি এভাবে ছোট ছোট মিছিল নিয়ে এরা কিন্তু অংশগ্রহণ করেছে পল্টন এলাকায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু এই পল্টনে শ্রমিকদের মহাসমাবেশ ডেকেছে এবং সেখানেও কিন্তু তারা অংশ নিয়েছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এই
শ্রম ভবনের সামনেও কিন্তু শ্রমিকরা জড়ো হয়েছেন এবং তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু তুলে ধরছেন। আমরা কিন্তু এমন তথ্য পেয়েছি। এই মুহূর্তে দেখছেন পল্টন এলাকা পুরোটাই শ্রমিকরা আসলে তাদের যে উপস্থিতি সেটি কিন্তু জানান দিচ্ছে এবং তাদের যে ন্যায্য অধিকার এবং বিভিন্ন পাওনার কথা তারা কিন্তু তুলে ধরছেন। বিশেষ করে শ্রম কল্যাণ যেন নিশ্চিত হয় সেই বিষয়টি তারা বারবার আসলে তুলে ধরছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। একটি মিছিল কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে শ্রমিক সমাবেশ সফল করার জন্য এরা কিন্তু যোগদান করছে এবং এদের হাতে কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড এবং এরা কিন্তু ব্যানার নিয়ে এগোচ্ছে, দেখতেই পাচ্ছেন। আসলে এই যে এই শ্রমিক দিবস এটি কিন্তু শ্রমিকদের আসলে ন্যায্য অধিকারের কথাই বলে এবং এদের যে বিভিন্ন দাবি সেই দাবির বিষয়টি তারা তুলে ধরে। এই দিনটি আসলে এই দিনটি কিন্তু সারা বিশ্বের সাথে বাংলাদেশে পালিত হয় এবং আসলে এই শ্রমিকদের অধিকার নিয়েই কিন্তু এই দিবসটির বিভিন্ন আয়োজন এবং কর্মসূচি পালিত হয়ে থাকে। পল্টন এলাকা থেকে এই মুহূর্তের অবস্থা জানাচ্ছিলাম ফাহমিদা। ধন্যবাদ। এদিকে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মে দিবসের র্যালির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সে সময় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, তার মন্ত্রণালয়ে নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার উপরও জোর দেন উপদেষ্টা। বিগত সময়ে শিল্প কারখানার মালিকরাই নীতি নির্ধারক থাকায় শ্রমিকরা অধিকার বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমরা চেষ্টা করছি যে শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যত সময় মতো পূরণ হয়। আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে শ্রমিকদের আরও কিছু প্রণোদনা দেওয়া। দর্শক, এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে আছেন আমাদের সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, আপনার ওখানে মে দিবসের কর্মসূচি ঘিরে কি কি আয়োজন করা হয়েছে আমাদেরকে জানান। ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন, সকাল থেকে কিন্তু রাজধানীর যে প্রেস ক্লাবে বিভিন্ন সংগঠনের শ্রমিকরা কিন্তু জড়ো হতে শুরু করেছেন এবং তারা বিভিন্ন দাবি জানাচ্ছেন। মূলত তাদের যে প্রধান দাবি আমি যদি একটু বলি, যে তাদের যে বেতন ভাতা, সেই বেতন ভাতা অনেক শ্রমিকদেরই অনেক কম, জানিয়ে পরিবার পরিজন নিয়ে চলতে কিন্তু কষ্ট হয়। সেই বেতন ভাতা বাড়ানোর দাবি, সেই সঙ্গে কিন্তু তাদের যে চাকরির যে অনিশ্চয়তা, সেই চাকরিতে যাতে অনিশ্চয়তা না থাকে সেই এই দাবিটি তারা জানিয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন সংগঠন কিন্তু এখানে এসেছে, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, তারপর বাংলাদেশ প্রাইভেট টেলিকমিশন কর্মচারী, ডেকোরেটর কর্মচারী সহ বিভিন্ন শ্রমিকরা এখানে এসেছেন। আমরা যদি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি, একটু সংক্ষেপে বলবেন আপনাদের দাবিগুলো। আমরা মহান মে দিবসে বাংলাদেশের মোবাইল ফোন অপারেটরে নিয়োজিত কর্মীরা একত্রিত হয়েছি। আপনারা জানেন মোবাইল ফোন অপারেটরে হাজার হাজার শ্রমিক নিয়োজিত, কিন্তু তারা আজ বৈষম্যর শিকার। প্রতিদিন অবৈধভাবে চাকরিচ্যুত হচ্ছে। তারা স্যালারি থেকে ওভারটাইম শুরু করে সব জিনিসে একটা বৈষম্যের শিকার কর্মীরা। আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে, বাংলাদেশের শ্রম আইনের ভিত্তিতে এই কর্মীরা তারা অধিকার ফেরত পাবে। এটাই আজকে মহান মে দিবসের প্রত্যাশা। শুনছিলেন ফাহমিদা, এখানে কিন্তু তারা কিন্তু তাদের যে বৈষম্য হচ্ছে সেটির বিরুদ্ধে দাবি জানিয়েছেন এবং আমরা যে শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলছে, তাদের যে সর্বনিম্ন মজুরি সেটি 30,000 করতে এবং যে শ্রম আইন রয়েছে সেই শ্রম আইন অনুযায়ী যে চাকরির যে নিয়ম এবং হুট করে বাদ দিয়ে দেওয়া, সেই জায়গা থেকে কিন্তু সরে আসার দাবি জানিয়েছে। তো ফাহমিদা, এই ছিল মে দিবস উপলক্ষে রাজধানী প্রেস ক্লাব থেকে আমার কাছে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। মজুরি ও মৌলিক অধিকারের দাবিতে কয়েক যুগ ধরে আন্দোলন সংগ্রাম করে গেলেও এখনো ভাগ্যে সহায় হয়নি চা শ্রমিকদের। বছরের বেশিরভাগ সময় মজুরি রেশন পরিশোধের দাবিতে তাদের কর্মবিরতি পালন করে বিক্ষোভ সমাবেশ করতে হয়। এদিকে আইন অমান্য করে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুশ্রম। সরকারের সঠিক উদ্যোগের অভাবে নষ্ট হচ্ছে শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ। মে দিবসে অবহেলিত এসব শ্রমিকদের জীবন সংগ্রাম নিয়ে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ।
প্রতি বছর শ্রমিকদের ন্যায্য অধিকারের বার্তা নিয়ে আসে মহান মে দিবস। তবে দিবসটির প্রতিবাদদের উল্টো চিত্র দেখা যায় কর্মক্ষেত্রগুলোতে। কয়েক যুগ ধরে মৌলভীবাজারের চা শিল্পের নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে নিবন্ধিত 92টি চা বাগানের প্রায় 90,000 চা শ্রমিক, যাদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই প্রায় 60%। দেশের অর্থনীতিতে চা শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ন্যায্য মজুরি থেকে এখনো বঞ্চিত তারা। দীর্ঘ সংগ্রামের পর দৈনিক 120 টাকা থেকে বেড়ে 178 টাকা করা হয়েছে মজুরি, যা দিয়ে এই বাজার একটি পরিবার চালানো সম্ভব নয় বলছে চা শ্রমিকরা। স্বল্প মজুরি 178 টাকা পায়, এটা দিয়ে চলা খুবই কষ্টকর হয়ে পড়েছে আমাদের শ্রমিকদের। ভাঙা ঘরে থাকা লাগে, এর মধ্যে আমরা কিছু পাই না। গাছ পড়ে যায় মাথার উপরে, কত কষ্ট করি আমরা চলি, এই মজুরি আমরা চলতে পারি না। চা শ্রমিক নেতাদের প্রত্যাশা দাবি পূরণে আন্তরিক হবে নতুন সরকার। অন্যদিকে স্থানীয় প্রশাসন বলছে নানা প্রতিবন্ধকতার ফলে সঠিক সেবা দিতে পারছেন না তারা। শ্রমিকরা অধিকার পাবে এবং শ্রমিকরা দায়িত্ব যথাযথভাবে পালন করবে, মালিক শ্রমিককে তার অধিকার দিবে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। স্কুলে হাতেখড়ি নেওয়ার বয়সে শিশুরা কাজ করছে শিল্প কারখানা, হোটেল, ওয়ার্কশপ ও পরিবহন সেক্টরে। শিশু শ্রমিকদের ন্যায্য মজুরি নিয়েও আছে অভিযোগ। অনেক সময় শিশুদের দিয়ে মজুরি ছাড়াই মাদক ও খাবারের প্রলোভনে কাজ করাচ্ছে একটি অসাধু চক্র। অভাবের সংসার তো, লেখাপড়া করতে মন চাই, টাকা পয়সা নাই, কি কম এ বিষয়ে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা কলকারখানা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করবো এবং তাদেরকে আমরা লিখিতভাবে জানাবো যে এই বিষয়গুলো যাচাই বাছাই করে কোনো কোম্পানি যদি এই কাজগুলো করে আইন বহির্ভূত, তাদের ব্যাপারে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ন্যায্য মজুরি, কর্মঘণ্টা, নিরাপত্তা ও শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিতে সরকার কাজ করবে। মে দিবসে এমনটাই প্রত্যাশা তাদের। আব্দুল হামিদ, RTV। হত্যার উদ্দেশ্যে আক্রমণের ঘটনায় ভাটারা থানায় মামলা করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তরিকুল ইসলাম। রাতে বাড্ডা থানায় মামলা করেন তিনি। বুধবার সন্ধ্যায় বাড্ডার সাতারকুল এলাকায় দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলনের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার জেরে তার উপর হামলা হতে পারে বলে ধারণা ভুক্তভোগী ও তার সহপাঠীদের। তরিকুলের দাবি, আন্দোলন দমানোর জন্য তাকে নানাভাবে প্রলোভন ও হুমকি দিয়ে আসছিল ইউনাইটেড গ্রুপ কর্তৃপক্ষ। হামলার সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে তরিকুলের সহপাঠীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। অতর্কিতভাবে আমাকে হামলা শুরু করে এবং বেল্ট দিয়ে আমাকে আমার পুরো পেট মেরে একদম লাল করে দিয়েছে। আপনারা যদি দেখতে চান, আমার বেল্ট দিয়ে মেরে আমাকে মাটির সাথে শোয়া ফেলছে এবং সাথে সাথে আমাকে গলায় খুর মারতে লাগছে। তখন আমি হাতটা এরকম করে ধরছি আর আমার খুরটা এখানে লাগছে। এবারে আন্দোলনকে দমন করার জন্য তরিকুলকে দমন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। এই রিফর্ম 1-এর যে আমাদের আন্দোলন দমনের যে লাঠিসোঁটা দিয়ে যে আমাদের আন্দোলন দমনের যে চেষ্টা, ওটা কি রিফর্ম 2-তে অ্যাপ্লাই করা হচ্ছে কিনা, এটা আমি ভার্সিটির কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই। সংরক্ষণ মৌসুম শেষে ইলিশের অভয়াশ্রম পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এতে 2 মাস পর নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। ভোর থেকে ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছেন 1,70,000 জেলে। বেশিরভাগ মাছ পাওয়ার আশা, এরই মধ্যে অনেক জেলে নৌকা নিয়ে চলে গেছেন মাঝ নদীতে। ভোলার মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব জানান, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করায় এ জেলার জেলেরা নদীতে নামতে পারেনি 2 মাস। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। 2 মাসের নিষেধাজ্ঞা শেষের পর নদীতে নেমে জেলেরা কেমন মাছ পাচ্ছেন? জানতে চেয়েছেন যে আমি এই মুহূর্তে কিন্তু একদম মধ্য মেঘনায় অবস্থান করছি। আমি
আমি চারপাশে দেখতে পাচ্ছি যে অসংখ্য জেলেরা নৌকা নিয়ে তারা কিন্তু মাছ ধরছে এবং আমি জেলেদের সাথে কিছুক্ষণ আগে এই যে জানের উপর আমি দাঁড়িয়ে কথা বলতেছি, এখানে ওঠার আগে আমি জেলেদের সাথে কথা বলেছি। তারা বলছে যে রাতে যে তারা জাল ফেলেছিল সেই জালে কিন্তু তারা কাঙ্ক্ষিত মাছ পায়নি। তো আজকে তারা ভোর থেকে আবারও জাল ফেলতেছে। এখনো যদি পুরো মেঘনা জুড়েই কিন্তু শুধু জাল আর জাল আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে জেলেদের কিন্তু এই যে 2 মাস মাছ ধরা বন্ধ ছিল, তারা যদি এখন যদি মাছ না পায়, কাঙ্ক্ষিত মাছ যদি তারা না পায়, তাহলে কিন্তু তাদের যে পুঁজি খাটিয়ে তারা নদীতে নামে বা জাল নৌকা খাটিয়ে তারা যে নদীতে নামছে, একই সঙ্গে যে আরবদাররা তাদেরকে পুঁজি দিয়েছে, যেটাকে স্থানীয় ভাষায় বলা হচ্ছে দাদন, এই দাদন নিয়ে জেলেরা কিন্তু এখানে মাছ ধরছে। একই সাথে বিভিন্ন এনজিও থেকে তারা কিন্তু ঋণ নিয়ে কিন্তু এই জেলেরা জাল নৌকা বানিয়ে নদীতে মাছ ধরে। তারা যদি কাঙ্ক্ষিত মাছ না পায়, তাহলে কিন্তু সেই দাদনের টাকা, এনজিও ঋণের টাকা তারা পরিশোধ করতে পারবে না। তো কিন্তু তারপরও তারা প্রত্যাশী যে 2 মাস মাছ ধরা বন্ধ ছিল, জাটকা এখন বড় হয়েছে, সেই জাটকা বড় ইলিশ তারা ধরতে পারবে এবং সেটি বিক্রি করতে পারবে। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখছি, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর মেঘনাতে যে 1,70,000 জেলে ভোলায় রয়েছে, তাদের কিন্তু প্রত্যাশা হচ্ছে তারা কাঙ্ক্ষিত ইলিশ পাবে এবং মুষলধারে যখন বৃষ্টি হবে সেই বৃষ্টিতেই উঠে আসবে ঝাঁকে ঝাঁকে বড় ইলিশ। এবং ভোলা মৎস্য বিভাগ সেই প্রত্যাশা করছে যে তাদের 1,85,000 মেট্রিক টনের যে লক্ষ্যমাত্রা সেটি ছাড়িয়ে গিয়ে তারা 1,90,000 মেট্রিক টন ইলিশ এবার উৎপাদিত হবে ভোলায়, এরকম প্রত্যাশা করছেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব আমাদেরকে সেটা জানিয়েছেন। ফাহমিদা, এই ছিল ভোলা থেকে। ধন্যবাদ আপনাকে। শারীরিক আঘাত করে বিকৃত যৌনাচার চক্রের 2 নারী সদস্যকে আটক করেছে ভাটারা থানা পুলিশ। গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কয়েকজন নারী বিকৃত যৌনাচারের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাচ্ছিলেন। অভিযানের সময় নির্যাতনের কাজে ব্যবহৃত একটি চাবুক, বিশেষ ধরনের পোশাক, হাই হিল ও বুট জুতা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বাকি চক্রের সদস্যদেরও গ্রেফতারে অভিযান চলবে বলে জানান তিনি। বা উন্নত কান্ট্রিগুলোতে এগুলা প্রতিনিয়ত এগুলো কার্যক্রম চলে, যেটা আমাদের দেশেও শুরু হয়েছে দীর্ঘদিন যাবত এটা চলতেছে। এটা ওরা একটা অনলাইন ফেসবুক খুলে ওটা বিভিন্ন ছেলেদেরকে আসক্ত করে এই কার্যক্রমটা করে আসছে ওরা দীর্ঘদিন যাবত। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। হজযাত্রীদের যাত্রা সহজ ও নির্বিঘ্ন করবে লাব্বাইক অ্যাপ। এতে ফ্লাইট তথ্য, লোকেশন ট্র্যাকিং, আবাসন তথ্য ও জরুরি সহায়তা সহ পাওয়া যাবে বিভিন্ন সুবিধা। এছাড়া হজ শিডিউল, নামাজের সময়সূচির পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্য সেবাও। এবছর বাংলাদেশ থেকে 87,100 জন হজযাত্রী হজ পালন করবেন, যারা সবাই লাব্বাইক অ্যাপের সুবিধা নিতে পারবেন। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। একজন হজযাত্রী পরিবারের সর্বোচ্চ 3 জন সদস্যকে অ্যাপে আমন্ত্রণ জানিয়ে যুক্ত করতে পারবেন। অ্যাপ ছাড়াও হজ প্রিপেইড কার্ড এবং মোবাইল ফোনে রোমিং সুবিধা থাকছে। এসব সেবা হজযাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় নতুন করে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিল ভারত সরকার। এই নিষেধাজ্ঞা আগামী 23 মে পর্যন্ত বহাল থাকবে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। নয়াদিল্লি থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের আকাশে পাকিস্তানের নিবন্ধিত এবং সেখান থেকে পরিচালিত কোনো বাণিজ্যিক বা সামরিক উড়োজাহাজ ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। 6 দিন আগে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে পাকিস্তান। এদিকে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে পৃথক ফোন আলাপে এই আহ্বান জানান তিনি।
রাঙ্গামাটি চেঙ্গি নদীতে শত কোটি টাকা ব্যয়ে সেতু তৈরি করা হলেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। ফলে জেলার 2 উপজেলা ও খাগড়াছড়ির সঙ্গে গড়ে ওঠেনি যোগাযোগ ব্যবস্থা। মাত্র 24 কিলোমিটার সড়ক হলেই যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটবে ওই এলাকায়। যাওয়া যাবে মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। রাঙ্গামাটি থেকে ইয়াসিন রানা সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। পর্যটকদের আনাগোনায় সবসময় মুখরিত থাকে রাঙ্গামাটি, কিন্তু সড়কের অভাবে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন লংদু, বাগাইছড়ি উপজেলা ও খাগড়াছড়ির সঙ্গে। এত কাছে হওয়ার পরও যাওয়া যায় না মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। মাত্র 24 কিলোমিটার সড়কের অভাবে খাগড়াছড়ি যেতে 150 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় লংদু, বাগাইছড়িবাসীকে। যুগের পর যুগ দাপ্তরিক কাজ, কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা সেবা, ব্যবসা বাণিজ্য পরিচালনায় ভোগান্তি পোহাতে হয় 2 উপজেলাবাসীকে। লংগদু নানিয়ারচর রাস্তাটা হলে এক হয়েছে আমরা নানিয়ারচরবাসী এবং লংগদু বাগাইছড়িবাসী খুব সুন্দরভাবে এটা যাতায়াত করার একটা সুযোগ পাবো। গাছ আনার, কাঁচামাল আনার, তরকারি আনার সবকিছু অবশ্যই আমাদের জন্য উপযোগী। রাস্তাটা হলে তো আমরা ওখানে সাজেকে বাড়া নিয়ে যেতে পারবো, মারিচা বাড়া নিয়ে যেতে পারবো, লঙ্গুদু বাড়া নিয়ে যেতে পারবো। লঙ্গুদু রাস্তাটা হয়ে গেলে আমি বাগাইছড়ি পর্যন্ত, নানিয়ারচর থেকে বাগাইছড়ি পর্যন্ত বাড়া মারতে অনেক সুবিধা হবে। নানিয়ারচর উপজেলায় চেঙ্গি নদীর উপর 2020 সালে সেতু নির্মাণ করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বলছে সড়ক নির্মাণ হলে লংদু ও বাগাইছড়ির সঙ্গে সব জায়গায় সড়ক যোগাযোগ সহজ হবে। প্রায় 3.5 কিলোমিটার মতো রাস্তা ইতিমধ্যে হয়েছে, অর্থাৎ সেতু হয়েছে, রাস্তাটাও হয়েছে, আর বাকি আছে প্রায় 20 থেকে 22 কিলোমিটার রাস্তা, যেটা হলে আমরা নানিয়ারচর থেকে লংগুদুর সাথে একদম কানেক্টিং সড়ক হয়ে যাবে। সড়কটি নির্মাণের বিষয়ে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে মতামত চাওয়া হয়েছে, জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। এই সড়কটি সম্প্রসারণ এবং এই সড়কের অ্যালাইনমেন্ট তৈরির জন্য প্রস্তাব দিয়েছি মন্ত্রণালয়কে। এটা সিদ্ধান্ত আসলে আমরা পরবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুতি নিব। সড়কটি নির্মাণে দুর্ভোগ কমার পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে জানান স্থানীয়রা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বুধবার আরও কমপক্ষে 35 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছেন শতাধিক। সিরিয়ায়ও হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি হয়েছে ইসরায়েল। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। নির্মমতার সকল মাপকাঠি ছাপিয়ে গেছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফায় হামলা শুরুর পর বিভীষিকা বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ। একই সঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে মানবিক সাহায্য প্রবেশের সকল পথ। অবরুদ্ধ গাজা উপত্যকায় বুধবার ইসরায়েলি হামলায় কমপক্ষে 35 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছালো 52,400 জনে। এর মধ্যে দ্বিতীয় দফার হামলাতেই নিহত হয়েছে 2300 ফিলিস্তিনি। গাজার পাশাপাশি সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার এ হামলায় প্রাণ হারান অন্তত 16 জন। ইসরায়েলের দাবি, তাদের দেশে হামলার প্রস্তুতি নিতে থাকা এক চরমপন্থী দলের ওপর হামলা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কিছু জানায়নি সিরিয়া সরকার। এদিকে ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে মেসিলাত জিওন এলাকায় আগুনের সূচনা হওয়ার পর ক্রমেই তা বড় আকার ধারণ করে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আগুনের গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সাধারণ বাসিন্দাদের। আগুন এভাবে ছড়াতে থাকলে ভয়াবহ দুর্যোগ তৈরি হবে বলে আশঙ্কা করছে দেশটির সরকার। সামদানি প্রত্যয়, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।